আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কিন্তু বাজারে টমেটো অনেক সস্তা, আমরা কম দামেই কিনতে পাই। তবে কয়েকদিন পর থেকে কিন্তু আমরা আর এই কম দামে কিনতে পারবো না। আস্তে আস্তে কিন্তু এখন সব সবজির দামই বেড়ে যাচ্ছে। তো এখন আমি এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কেটে তারপর ফ্রোজেন করব। তো এখন কিন্তু আমি বাটিতে নিয়ে নিলাম, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে এগুলোকে আমি কেটে নিব। এখন কিন্তু আমি উপর দিক থেকে আরও পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি কম ছিল। ভালোভাবে যাতে এগুলো ভিজতে পারে বা ডুবে থাকে, সেজন্য আরও অনেক পানি দিয়ে দিচ্ছি আমি। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন কিন্তু আমি ভালোভাবে এগুলোকে কেটে নিয়েছি। একটা টমেটোকে আমি 4 টুকরা করেছি, যাতে একটু টমেটোর সাইজটা বড় থাকে। এবার আমি একটা ট্রের মধ্যে সবগুলো টমেটো সুন্দরভাবে দিয়ে দিব, যাতে একটা টমেটোর সাথে একটা টমেটো না লাগে। লাগলেও সমস্যা নেই, কারণ এটা যখন বরফ হবে তখন কিন্তু এটা এমনিতেই ছেড়ে দিবে। আমি সবগুলো টমেটো ট্রেতে নিয়ে নিলাম। আসলে আজকে কম পরিমাণেই ফ্রোজেন করছি, কারণ আমি এনেছিলাম মাত্র 1 কেজি টমেটো। তো এরই মধ্যে কিন্তু আমার টমেটোগুলো আমি 3 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সবগুলো টমেটো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, এখন আমি বক্সে নিয়ে নিচ্ছি আর কি। তো এগুলো কিন্তু আপনারা ইচ্ছা করলে 3 থেকে 4 মাস এমনকি 6 মাস পর্যন্ত ফ্রোজেন করে খেতে পারবেন। এখন কিন্তু বাজারে টমেটো অনেক সস্তা, আপনারা চাইলেই ফ্রোজেন করে রাখতে পারেন। কিছুদিন পর কিন্তু অনেক দাম বেড়ে যাবে এই টমেটোর। তো এই যে দেখেন, একটা টমেটোর সাথে কিন্তু একটা টমেটো লাগবে না, যার কারণে কিন্তু আমি প্রথমেই ট্রেতে দিয়ে টমেটোর পিসগুলোকে শক্ত করে নিয়েছি, যার ফলে কিন্তু একটা গায়ে আর একটা লাগবে না বা এটা গলার কোনো সম্ভাবনা নেই। আজকে টমেটো কেনার পাশাপাশি এখানে আমি 15 কেজি আলু এনেছিলাম। এই আলুগুলো এখন আমি এই র্যাকটাতে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। মানে আলুগুলো বের করে তারপর আমি বেছে তারপরে এখানে রেখেছি। ছোটগুলো এক থাকে, মাঝারিগুলো এক থাকে, আর বড়গুলো এক থাকে। এভাবে রাখলে সুবিধা হবে রমজান মাসের জন্য, কারণ ছোটগুলো দিয়ে আলুর চপ বা বুটে দেওয়া যাবে। এজন্য আমি ধাপে ধাপে রেখেছি। আরও আলু আছে, এগুলোও বেছে তারপরে অন্য কোনো জায়গায় রেখে দিব। আজকে আমি রোলও বানাবো, তার জন্য এখানে চলে এসেছি। রোল বানানোর জন্য যে পুর দরকার, ওই পুরটা রেডি করার জন্য। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, তারপর কাঁচামরিচ, সস, মাংসের যে কিমাটা, ওইটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে, ওইটাও আমি নিয়ে এসেছি। এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। আমার কিন্তু মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এখন আমি মাংসের যে কিমাটা আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে, ওইটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু পানি উঠবে, যেহেতু এটা এক ফ্রিজে ছিল আর এটা ম্যারিনেট করা ছিল। তা আমি কিন্তু এই ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়। এই তো আমি যখন মাংসের ঝোলটা কমে এসেছে, একটু পানিটা শুকিয়ে গেছে, তখনই এটার মধ্যে আমি গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে গাজর ছিল, তাই আমি গাজর দিয়েছি। টমেটো দিয়েছি, এখানে আমি একটি টমেটো দিয়েছি।
এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মন মতো সবজি অ্যাড করতে পারেন, যেমন পাতাকপি, ফুলকপি বা আরও অনেক সবজি আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। তবে আমার হাতের কাছে যেহেতু কোনো সবজি ছিল না, এই সবজিটাই আমি অ্যাড করেছি, গাজর আর টমেটো। এখন আমি ঢেকে দিয়েছি, ঢেকে তারপর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। মিডিয়াম লো আঁচে রান্না করার পর এখন দেখেন গাজরগুলো দেওয়ার পরে কিন্তু আরেকটু পানি উঠছে, তো এটা কিন্তু শুকিয়ে যাবে। আর আমি যেহেতু এটা মেরিনেট করার সময় সয়া সস দিয়েছিলাম, তার জন্য আমি লবণ বেশি দেইনি, তবে টেস্ট করার পরে দেখলাম যে লবণ অনেক পরিমাণে কম আছে, তাই এখন লবণ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, তবে আমি সবগুলো কিন্তু এখানে অ্যাড করিনি। আমি কিন্তু সবার শেষে বাকি যে পেঁয়াজগুলো আছে ওইগুলো অ্যাড করব। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো কেচাপ, যার জন্য কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আসলে এই রোলটার মধ্যে যত আপনি টমেটো কেচাপ দেওয়া হয়, একটু ঝাল থাকে, ততই কিন্তু মজা লাগে। আসলে আমি যেভাবে করি আমি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। তার জন্যই আমি রিকোয়েস্ট করছি বারবার। আর এরই মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা 2 প্যাকেট দিয়ে দিয়েছি। আমার পুরটা কিন্তু মোটামুটি রেডি। তারপর হচ্ছে আমি যে পেঁয়াজগুলো ছিল আমার কুচি করা ওইগুলো দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। এরই মধ্যে কিন্তু আমি আমার পুরোপুরি রান্না কমপ্লিট। শেষ পর্যায়ে এসে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে, মানে ঝরঝরে ভাবটা থাকবে না। যার কারণে আমি শেষ পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে কর্নফ্লাওয়ার মিক্সটা দিয়ে দিলাম। এটা হচ্ছে পানি দিয়ে গুলিয়ে তারপরে হচ্ছে এটা আমি এই পুরটার মধ্যে দিয়ে দিলাম আর কি। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন এটা আমি চুলার জালটা নিভিয়ে দিব। আর এটা 5 মিনিটের মতো আমি ঢেকে তারপর রেখে দিব, এই আর কি। এখন চলে এসেছি, পুর তো রেডি করা হয়ে গেছে। এখন চলে এসেছি আমি পাতলা করে রুটিগুলো বানিয়ে নিব। আসলে রোলের রুটিগুলো যত পাতলা হবে ততই কিন্তু এটা মুচমুচে হবে এবং অনেক ফুলবে, ক্রিস্পি থাকবে আর কি। তো এখন আমি চেষ্টা করছি পাতলা করে করে রুটিগুলো বানিয়ে নেওয়ার। এই রোলের রুটিগুলো বিভিন্নভাবে বানানো যায়, তবে এটা আমার কাছে যেহেতু সহজ মনে হয়েছে তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছি, কারণ আমার আর অনেক কাজ আছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমি রোলগুলো বানিয়ে নিতে পারবো ততই আমার জন্য ভালো। আর যেহেতু ঠিকমতো কারেন্ট থাকছে না, আমাকে কিন্তু রোলগুলো ফ্রিজে রাখতে হবে, এজন্য কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করছিলাম। আর কথায় আছে তাড়াহুড়া করে যে জিনিস করা হয় সেই জিনিস কিন্তু ভালো হয় না বা দেখতে সুন্দর হয় না। যাই হোক, কিছু করার নেই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি আর কি যে তাড়াহুড়ো করেই করে নেওয়ার। তো এখন কিন্তু আমি
এই যে মাংসের পুরটা দিয়ে নিব। রুটি আসলে যেমনই হোক কিন্তু রুটিটা পাতলা হলেই হয়। আর এখানে কিন্তু আমি আটা দিয়েই একটা পাতলা করে একটা ঘামের মতো করে নিয়েছি, যেহেতু রুটিটা আমাকে আটকে দিতে হবে যাতে এটা খোলার কোনো সম্ভাবনা না থাকে। এই তো, এটা বেশি কঠিন না, একবার দেখলেই পারা যায়। আর আমি কিন্তু পুর বেশি দিয়েই বানাচ্ছি, কারণ এটা পুর বেশি দিয়েই বানালে খেতে ভালো লাগে আর কি। তো আমি কিন্তু পুরটা বেশি করে দিয়েই বানিয়ে নিচ্ছিলাম সবগুলো রোল। আমি কিন্তু এক এক করে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। এই তো, কিছু বড় এবং কিছু ছোটও বানিয়েছি। এই তো, আমার কিন্তু সবগুলো রোল বানানো শেষ। তারপর কিন্তু আমি আরও বানিয়েছি, এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো, এখানেও আমি কিছু রোল বানিয়ে নিয়েছি। তো এখন আমি কিন্তু সবগুলোই ডিপ ফ্রিজে রাখবো যাতে তাড়াতাড়ি এগুলো বরফ হয়ে যায়। এগুলো বরফ হতে কিন্তু আমার প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপরে হচ্ছে এগুলোকে তুলে তারপরে হচ্ছে এগুলোকে আমি বক্সে রেখে দিব। এই তো, আমার এগুলো কিন্তু বরফ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। দেখেন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, তাই না? এভাবে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে অনেক দিন রেখে তারপরে খেতে পারবেন। আর সামনে যেহেতু রমজান মাস, আপনারা কিন্তু ইচ্ছা করলেই এই রোলটাকে ফ্রোজেন করে রেখে দিলে রমজান মাসে আপনারা কিন্তু ইফতারিতে এটা রাখতে পারবেন। আশা করি আজকে আমি যা যা করেছি সব কিছুই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।